হ্যালো মাই ছাত্রছাত্রীরা, আমি ইন্দ্রজিৎ পরে আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ক্লাস 12 এর ভিডিও নিয়ে। ক্লাস 12 4th সেম ইউনিট 1। আগের ভিডিওতে তোমরা 10টা প্রশ্ন পেয়েছো। আজকের অ্যানাদার 10 কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনায় আসবো। তো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক আমার কম্পিউটার স্ক্রিনে, প্রেজেন্টেশন স্ক্রিনে। সেখানে একটা একটা করে প্রশ্ন আমি নিয়ে আসবো, তোমাদের সঙ্গে আলোচনা করব বা ডিসকাস করব। লেটস স্টার্ট। ইন্ট্রোডাকশন টু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ক্লাস 12 সেম 4। প্রথম প্রশ্ন, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, সিকিউরিটি এবং প্রোটেকশনের মধ্যে পার্থক্য লেখো। চলো দেখা যাক কী পার্থক্য। আমরা যে পার্থক্যটা আলোচনা করব সেটা বেসিক্যালি বৈশিষ্ট্যের ভিত্তিতে। দুটোর যা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তোমরা যারা সিকিউরিটি প্রোটেকশনের বৈশিষ্ট্যগুলো জানো সেগুলোও যদি পরপর লিখে দেওয়া যায় 1 2 3 করে, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো যাক, আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি। ক্ষেত্রের ভিত্তিতে স্কোপ, সিকিউরিটি পার্টে কী লিখবো আমরা? এটি একটি পুরো সিস্টেম এবং ডেটাকে বাহ্যিক হুমকি থেকে রক্ষা করে। বাহ্যিক হুমকি কোনগুলো? অবৈধ ব্যবহারকারী, হ্যাকিং, ম্যালওয়্যার, এগুলো হচ্ছে এক একটা বাহ্যিক হুমকি, অর্থাৎ আউটার থ্রেট। এইগুলো থেকে কে আমাদেরকে রক্ষা করে? সিকিউরিটি আমাদেরকে রক্ষা করে। প্রোটেকশনের ক্ষেত্রের দিক থেকে আমরা কি বলতে পারি? এটি একটি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বজায় রাখে যেটা সিস্টেম চলমান প্রসেসগুলির মধ্যে সম্পদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। তাহলে এটি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বজায় রাখে যা সিস্টেম চলমান প্রসেসগুলির মধ্যে সম্পদের অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেমোরি এবং ফাইল। চলো যাওয়া যাক অ্যানাদার ডিফারেন্সে। মূল লক্ষ্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মূল লক্ষ্যর ভিত্তিতে। সিকিউরিটির আন্ডারে আমরা কি লিখব? এটাকে কে প্রবেশ করবে, এটা কি করে, সিকিউরিটি কি করে, কে প্রবেশ করবে এবং কি করতে পারবে তার অনুমোদন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সিস্টেমে প্রমাণীকরণ, অথেন্টিকেশন এবং অনুমোদন, অথরাইজেশন তাকে নিশ্চিত করতে হবে, তবেই সে এন্ট্রি করতে পারবে। ধরো যে কোনো জায়গায় যদি আমরা কোনো হাই প্রোফাইল কোনো জায়গায় আমরা যাই, যেখানে কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, সেখানে ঢোকার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিকিউরিটি গার্ডদের টপকে যেতে হয়। সেক্ষেত্রে সিকিউরিটি গার্ডরা কি করে থাকে? ফার্স্ট চেক করে আমাদের আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড হচ্ছে আমাদের অনুমোদন নিয়ন্ত্রণ করছে যে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। তারপরে কি চেক করে, কি জন্য আমরা সেখানে যাচ্ছি সেটা তারা কোয়েরি করে। তারপরে বডি চেক করে। অর্থাৎ জাস্ট আমাদের রিয়েল লাইফে যেটা ঘটে থাকে, কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা কোনো একটা জায়গায় গেলে সেখানে যেভাবে চেকিং প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করে থাকি, ঠিক একইভাবে কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়, সিকিউরিটি কি করে, কোন ফাইল প্রবেশ করবে, কোন ডেটা প্রবেশ করবে এবং সেই ডেটা বা সেই ফাইল বা কোনো ইউজার সে যখন একটা নেটওয়ার্কে ঢুকলো সে কি করতে পারবে এবং কতটা কাজ করতে পারবে তার অনুমোদন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অথেন্টিকেশন এবং অথরাইজেশন নিয়ন্ত্রণ করে। প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সিস্টেমের সম্পদগুলির ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং নিশ্চিত করে যে একটি প্রসেস যেন অন্যটির কাজে হস্তক্ষেপ না করে, অর্থাৎ একটি আরেকটিকে যেন কোনোভাবে ডিস্টার্ব বা কোনো রকম ইনফ্লুয়েন্স না করে। পরে উদাহরণের ভিত্তিতে আমরা যদি যাই, সিকিউরিটির আন্ডারে আমরা কি লিখতে পারি? পাসওয়ার্ড ব্যবহার করে কোনো সিস্টেমে লগ ইন করা, ফায়ারওয়াল দিয়ে নেটওয়ার্ক ট্রাফিক ব্লক করা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা কেন ব্যবহার করব? যে ফাইলটা আমরা সেভ করছি বা নেট থেকে ডাউনলোড করছি, চেক করা সেটার মধ্যে কোনো রকম হার্মফুল ভাইরাস আছে কি না। প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রোটেকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি মেমোরি সুরক্ষা, আইও অর্থাৎ ইনপুট আউটপুট সুরক্ষা, ফাইল অ্যাক্সেস পারমিশন, এইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এক প্রসেসের মেমোরি অন্যটি অ্যাক্সেস করতে পারবে কি পারবে না
সেটা আমরা নির্ধারণ করতে পারি, জাস্টিফাই করতে পারি প্রোটেকশনের মাধ্যমে। আশা করি সিকিউরিটি এবং প্রোটেকশন পার্ট ক্লিয়ার। যার মনে থাকবে না জাস্ট বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে এক লাইনে ডিফারেন্স লিখবে, তাতেই নাম্বার পেয়ে যাবে। আর উদাহরণ দিতে পারলে ভালো, যদি 3 নাম্বার থাকবে এক্সপেক্টেড, এটাতে 3 নাম্বার থাকবে, তাহলে সেক্ষেত্রে 3টে পয়েন্ট লেখা দরকার, একটা ক্ষেত্রর ভিত্তিতে, একটা মূল লক্ষ্যর ভিত্তিতে, আর একটা উদাহরণের ভিত্তিতে। লিখতে পারলে ভালো, কিন্তু যদি না লিখতেও পারো অন্তত টাচ করে যাওয়া যতটা তোমরা পারবে। তা আশা করি এটা বারে বারে শুনবে, তোমরা শুনলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসছি, নেক্সট কোশ্চেন, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে এবং ইহার বৈশিষ্ট্যগুলি কি কি? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম হলো সেই সিস্টেম যা একাধিক ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া বিভিন্ন জব বা কাজ সংগ্রহ করে, অর্থাৎ কালেক্ট করে, এবং সেগুলোকে, অর্থাৎ যেগুলো সংগ্রহ করলো সেগুলোকে তাদের প্রয়োজনীয়তা, নেসেসিটি এবং বৈশিষ্ট্য, তাদের ফিচার্স অনুযায়ী শ্রেণীবদ্ধ করে একটি বা একাধিক ব্যাচে তারা অর্গানাইজ করে বা সাজায়। এরপরে যেটা হয়, এই ব্যাচগুলিকে একটির পর একটি করে সিপিইউতে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে প্রসেসের মাধ্যমে বা প্রসেস করার জন্য, প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়, ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই। নেক্সট, এর বৈশিষ্ট্যগুলি কি কি? তাহলে প্রথম পার্ট হয়ে গেল, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে। এবার পরের পার্ট, এর বৈশিষ্ট্যগুলি কি কি, ব্যাচ প্রসেসিং এর বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথম বৈশিষ্ট্য, জব সংগ্রহ, কালেকশন অফ জব অর ওয়ার্ক। ব্যবহারকারীরা তাদের কাজগুলি, যেমন আমরা বলতে পারি পেরোল তৈরি করা, বড় ডেটা বিশ্লেষণ করা, এগুলিকে একটি ইনপুট ডিভাইসের মাধ্যমে, একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন পাঞ্চ কার্ড হতে পারে, ম্যাগনেটিক টেপ হতে পারে, সিস্টেমে জমা দেয়। কোথায় জমা দেয়? সিস্টেমে জমা দেয়। সেকেন্ড পয়েন্ট, ব্যাচ তৈরি করা। ব্যাচ তৈরি করা, একজন অপারেটর একই ধরনের রিসোর্স এবং কম্পাইলার প্রয়োজন। একজন অপারেটরের একই ধরনের রিসোর্স এবং কম্পাইলার প্রয়োজন, এমন কাজগুলিকে একটি ব্যাচে সাজায়। নেক্সট পয়েন্ট, স্বয়ংক্রিয় নির্বাহ। স্বয়ংক্রিয় নির্বাহ অর্থাৎ পুরো ব্যাচটি একবার সিস্টেমে প্রবেশ করার পর এটি কোনো অতিরিক্ত ইনপুট না নিয়েই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে নির্বাহ হতে থাকে। স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে নির্বাহ হতে থাকে। লাস্ট পয়েন্ট বা নেক্সট পয়েন্ট, ফলপ্রসূতা। এই সিস্টেমে সিপিইউ এর সময় নষ্ট হয় না, তাহলে ওয়েস্টেজ অফ টাইম পসিবল নয়, কারণ এটি একটি কাজ শেষ হওয়ার সাথে সাথেই পরের কাজটাতে, একটা শেষ হবে সঙ্গে সঙ্গে পরের কাজটা শুরু করে দেয় উইদাউট এনি ডিলে। তাহলে এটি একটি কাজ হওয়ার সাথে সাথেই পরের কাজটিকে শুরু করে দেয়। এবার যাওয়া যাক পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলি কি কি? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো আমরা একটা টেবিলের সাহায্যে বোঝার চেষ্টা করব। টেবিলের প্রথম কলমে আমরা উল্লেখ করেছি দিক, তার পরের কলমে অ্যাডভান্টেজেস বা সুবিধা, আর সর্বশেষ কলমে ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধা। তো দিক, কোন দিক? সিপিইউ এর ব্যবহার। সিপিইউ এর ব্যবহারের প্রেক্ষিতে অপারেটিং সিস্টেমের সুবিধাগুলি কি কি? সিপিইউ অলসভাবে বসে থাকে না, যার ফলে ইউটিলাইজেশন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। অসুবিধাটা কি? ব্যবহারকারী এবং তার কাজের মধ্যে কোনো সরাসরি ইন্টারাকশান থাকে না। নেক্সট পয়েন্টে আসছি, পরিমাপ যোগ্যতা। পরিমাপ যোগ্যতার দিক থেকে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা কি? প্রচুর পরিমাণে ডেটা
এবং বড় কাজগুলিকে প্রক্রিয়াকরণের জন্য একটি উপযুক্ত প্রসেস বা অপারেটিং সিস্টেম। প্রচুর পরিমাণে ডেটা এবং বড় কাজগুলি প্রক্রিয়াকরণের জন্য এটি অত্যন্ত উপযুক্ত একটি অপারেটিং সিস্টেম। অসুবিধা কি? কোনো কাজ যদি প্রক্রিয়াকরণের সময় ত্রুটিযুক্ত হয় তাহলে সম্পূর্ণ ব্যাচটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যদি প্রক্রিয়াকরণের সময় কোনো ত্রুটি ধরা পড়ে হয়ে যায় তাহলে সম্পূর্ণ ব্যাচটি ক্ষতিগ্রস্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যায়। নেক্সট পয়েন্ট, সরলতা। এই সিস্টেমটি তুলনামূলকভাবে অত্যন্ত সহজ এবং সরল এবং পরিচালনা করাও অত্যন্ত সহজ। তাহলে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম অত্যন্ত সহজ সরলভাবে পরিচালনা করা যায়। অসুবিধা কি? কাজ নির্বাহ হওয়ার সময় অনুমান করা কঠিন। কাজ নির্বাহ হওয়ার সময় অনুমান করা কঠিন। চলো এবার যাওয়া যাক পরের কোশ্চেনে। পরের প্রশ্ন কি? ফোর্থ কোশ্চেন, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কাকে বলে? এক একটা অপারেটিং সিস্টেম ধরে ধরে তার ডেফিনেশন, তার সুবিধা অসুবিধা আলোচনা করা হচ্ছে। তাহলে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম কাকে বলে? কাকে বলবো? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম হলো সেই ধরনের অপারেটিং সিস্টেম যেটা একই সময়ে প্রধান মেমোরিতে অর্থাৎ র্যামে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে একাধিক প্রোগ্রাম বা প্রসেস লোড করে রাখে এবং প্রয়োজন অনুসারে তাদের মধ্যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ভাগ করে দেয়, অর্থাৎ কম্পিউটারকে একসাথে অনেক কাজ করতে সক্ষম করে তোলে। সিপিইউকে সর্বদা ব্যস্ত রাখে এবং সিস্টেমের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ সোজা ভাষায় আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো আমরা রিয়েল লাইফে কখন মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম করে থাকি। ব্যাপার, ধরো সকালবেলা উঠেই আমরা কি করছি, চা খাচ্ছি বা গরম কিছু খাচ্ছি, আমরা তার সঙ্গে আমরা আরামসে নিউজ পেপার দিয়ে গেছে, নিউজ পেপার দেখছি। তাহলে আমরা চাও খাচ্ছি, নিউজ পেপারও দেখছি। আবার এটাও হতে পারে আমরা গান শুনতে শুরু করলাম, কানে আমরা হেডফোন দিয়ে দিলাম, গান শুনতে শুরু করলাম। তাহলে চাও খাচ্ছি, গানও শুনছি, আবার নিউজ পেপারেও চোখ বোলাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের রিয়েল লাইফ এক্সাম্পল কিসের? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের। চলো এবার যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? ফিফথ কোশ্চেন, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? যাওয়া যাক উত্তরে। প্রথম পয়েন্ট, সর্বোচ্চ সিপিইউ এর ব্যবহার। মাল্টি প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সিপিইউ এর সর্বোচ্চ ব্যবহার। যখন কোনো প্রসেস ইনপুট বা আউটপুট অপারেশনের জন্য অপেক্ষা করে তখন সিপিইউ অলসভাবে কখনো বসে না থেকে মেমোরিতে থাকা অন্য একটি প্রস্তুত প্রসেসকে নির্বাহ করার সুযোগ পায়। এর ফলে সিপিইউ এর অলস সময় প্রায় জিরোতে নেমে আসে এবং কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট, প্রধান মেমোরিতে একাধিক প্রসেস একই সময়ে, একাধিক ব্যবহারকারীর একাধিক প্রোগ্রাম। তাহলে একই সময়ে একাধিক ব্যবহারকারীর একাধিক প্রোগ্রাম প্রধান মেমোরি বা র্যামে লোড করা থাকে। অপারেটিং সিস্টেম এই প্রসেসগুলির মধ্যে থেকে শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে অনলি একটাকে বেছে নেয় এবং সিপিইউতে পাঠায়। কোথায় পাঠায়? সিপিইউতে পাঠায়। নাম্বার 3, প্রসেস শিডিউলিং। অপারেটিং সিস্টেমের শিডিউলার মেমোরিতে থাকা প্রস্তুত প্রসেসগুলির মধ্যে থেকে কোন প্রসেসটি কখন সিপিইউ পাবে সেটা নির্ধারণ করে। যখন একটি প্রসেস আইও এর জন্য সিপিইউ ছেড়ে দেয় তখন শিডিউলার খুব দ্রুত অন্য প্রসেসকে সিপিইউ বরাদ্দ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রায়োরিটি শিডিউলিং,
এই ধরনের অ্যালগোরিদম ব্যবহৃত হতে পারে। নেক্সট পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন। কিসের প্রয়োজন? মেমোরি ম্যানেজমেন্টের প্রয়োজন। যেহেতু একাধিক প্রসেস একই সময়ে মেমোরিতে থাকে। কোথায় থাকে? মেমোরিতে থাকে। কি? একাধিক প্রসেস। তাহলে একাধিক প্রসেস একই সময়ে মেমোরিতে থাকে, তাই তাদের মধ্যে কোনো সংঘর্ষ, কোনো মারামারি হয় না, ডেটা নষ্ট হয় না। নষ্ট হওয়া রোধ করার জন্য দক্ষ মেমোরি ম্যানেজমেন্টের অপরিহার্যতা হয়, দক্ষ মেমোরি ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। এবার যাওয়া যাক পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, 6 কোশ্চেন। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলি কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ইয়ারে। মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? প্রথমে আমি সুবিধা আলোচনা করছি। কি সুবিধা আছে কার? মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের। উচ্চ সিপিইউ ইউটিলাইজেশন। প্রথম পয়েন্ট কি? উচ্চ সিপিইউ ইউটিলাইজেশন। যখন একটি কাজ আইও এর জন্য অপেক্ষা করে, তখন সিপিইউ অলস না থেকে দ্রুত অন্য প্রোগ্রামে শিফট করে বা চলে যায়, দ্রুত কাজ শেষ হয়। পরের পয়েন্ট কি? দ্রুত কাজ শেষ হয়, অত্যন্ত দ্রুত, ফাস্ট কাজটাকে কমপ্লিট করে। সিপিইউ এর কার্যকর ব্যবহারের কারণে অপেক্ষার সময় কমে এবং ফলাফল অত্যন্ত দ্রুত পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, বেশি পরিমাণে কাজ সামলায়। একজন থাকে না, খুব ওয়ার্কলোড নেয় আমাদের মধ্যে। একটা ধরো অনুষ্ঠান বাড়ি হচ্ছে, সে একাই সব সামলে নিল, অন্যদেরকে পরিচালনা করলো, ঠিক জাস্ট লাইক দিস। বেশি পরিমাণে কাজ সামলায়। সিস্টেমটি একটি নির্দিষ্ট সময়ে বেশি সংখ্যক কাজ শেষ করতে সক্ষম, যা সামগ্রিক কর্মক্ষমতা বাড়ায়। কি বাড়ায়? সামগ্রিক কর্মক্ষমতা। স্বাভাবিক ব্যাপার, অত্যন্ত দ্রুত গতিতে কাজটা কমপ্লিট হয়, তার ফলে আরও বেশি কাজ করতে পারে, সক্ষম হয়, অর্থাৎ সামগ্রিক কর্মক্ষমতা বাড়ায়। এবার আসছি আমি অসুবিধাতে। তাহলে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের অসুবিধাগুলি কি কি? সুবিধাগুলো জানলাম, এবার অসুবিধা। প্রথম পয়েন্ট, জটিল মেমোরি ম্যানেজমেন্ট। একাধিক প্রোগ্রামকে মেমোরিতে, কোথায়? মেমোরিতে। কাদেরকে? একাধিক প্রোগ্রামকে। কিভাবে? সুরক্ষিতভাবে রাখতে উন্নত ও জটিল পদ্ধতির, কি ধরনের পদ্ধতি? উন্নত ও জটিল পদ্ধতির প্রয়োজন হয়। একাধিক প্রোগ্রামকে মেমোরিতে সুরক্ষিতভাবে রাখতে অত্যন্ত উন্নত ও জটিল পদ্ধতির প্রয়োজন হয়। পরের পয়েন্ট, কঠিন শিডিউলিং। কঠিন শিডিউলিং। কোনো কাজ কখন সিপিইউ পাবে, কোন কাজ কখন সিপিইউ পাবে, তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অপারেটিং সিস্টেমকে জটিল, অত্যন্ত ক্রিটিক্যাল অ্যালগোরিদম ব্যবহার করতে হয়। পরের পয়েন্ট, সময় নষ্ট। একটি কাজ থেকে অন্য কাজে সুইচ করার সময় সিপিইউ এর কিছু সময় ব্যয় হয়, খরচ হয়, যা সিস্টেমে সামান্য ওভারহেড তৈরি করে। কি তৈরি করে? ওভারহেড তৈরি করে। এবার যাওয়া যাক পরের প্রশ্নে, অর্থাৎ এই ভিডিওর 7 নম্বর প্রশ্নে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাকে বলে? উত্তর, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, টিএসও। সংক্ষেপে কি বলবো আমরা? টিএসও। তাহলে যদি বলে ফুল ফর্ম লেখো, টিএসও, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের অপারেটিং সিস্টেম যেটা একাধিক ব্যবহারকারীকে একই সাথে একটি কম্পিউটার রিসোর্স বা সিপিইউ ব্যবহার করার সুযোগ দেয় এবং কম্পিউটারের সময়কে অনেক ব্যবহারকারী, মাল্টিপল ইউজারের কাছে বা কাজের মধ্যে ডিভাইড করে দেয়, ভাগ করে দেয়, যাতে প্রত্যেকে, এভরিবডি যেন মনে করে সিস্টেমটা শুধুমাত্র তার জন্যই ডেডিকেটেড, আর অন্য কাউকে চেনে না, কেবল তার জন্যই কাজ করছে। যেমন লিনাক্স, ইউনিক্স, এগুলো হচ্ছে এক একটা এক্সাম্পল কিসের? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের। এবার নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, 8th কোশ্চেন। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি কি কি? কি কি? চলো দেখা যাক। প্রথম বৈশিষ্ট্য, সময় কোয়ান্টাম বা স্লাইস ব্যবহার। এটি সিপিইউ এর সময়কে, কিসের সময়কে? মনে রাখবে, সিপিইউ এর সময়কে প্রতিটি কাজের মধ্যে ছোট ছোট ভাগে, যাকে আমরা বলে থাকি টাইম স্লাইস। কি বলে থাকি? টাইম স্লাইস।
ভাগ করে দেয়। তাহলে এটি সিপিইউ এর সময়কে প্রতিটি কাজের মধ্যে ছোট ছোট ভাগে টাইম স্লাইসে ডিভাইড করে দেয়। নেক্সট পয়েন্ট, দ্রুত কনটেক্সট সুইচিং। দ্রুত কনটেক্সট সুইচিং, একটি কাজ থেকে অন্য কাজে, একটা কাজ থেকে আরেকটা কাজে সিপিইউ এর নিয়ন্ত্রণ অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন হয়। পরের পয়েন্ট, ইন্টারেক্টিভ ব্যবহার। ব্যবহারকারীরা ডিরেক্টলি সরাসরি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট সম্পর্ক করতে পারে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। যেমন ধরো দুই বন্ধু ঝগড়া হয়েছে, একজন চর মারলো আর একজন ঘুষি মেরে দিল, এটাকে বলা হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ঠিক সেই রকম ব্যবহারকারীরা সরাসরি একদম সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কি হবে তুই বল, ব্যাস তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে দেয়, তার আউটপুট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সিপিইউ ইউটিলাইজেশন বৃদ্ধি পায়। সিপিইউ অলস, অর্থাৎ কিছু লোক আছে না সব সময় ঘুমিয়ে থাকে, অলস না থেকে সিপিইউ কখনো অলস থাকে না। সে কি করে, দ্রুত, খুব দ্রুত সব সময় ছুটছে, বিভিন্ন কাজকে সামলায়, এই সামলাও একটা কাজ, আবার আরেকটা, আবার সেটা শেষ করলো, আবার আরেকটা। ফলে কি হয়, দক্ষতা বাড়ে। স্বাভাবিক, আমরাও যদি একজন একটা কাজ নিয়ে ঘষছি তো ঘষছি, হয় কি, সে সারাদিনে কাজ শেষ করতে পারবে না। তোমাদেরই ধরো, তোমরা সারাদিন একটা বই নিয়ে বসে থাকলে কি হলো, আলটিমেটলি দেখবে কোনো চ্যাপ্টারই মুখস্থ হয়নি। আবার কিছুজন আছে দেখবে খুব কম সময় 5 ঘন্টা বা 2 ঘন্টা পড়লো, সে পটপট করে 3টে সাবজেক্ট যতটুকু পড়লো খুব ভালো করে অ্যাটেন্টিভলি সুষ্ঠুভাবে করলো, উড়ে চলে গেল। এই যে দ্রুততার সঙ্গে করলো, সে 3টে সাবজেক্ট জানলো। আর যে একটা নিয়ে পড়ে থাকলো, সে কি করলো, একটাই সাবজেক্ট জানলো। এটাই হচ্ছে দক্ষতার সাথে, দ্রুততার সাথে কাজ করা। সেটা কে করে, সিপিইউ করে। কিসে করে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে করে। তাহলে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে সিপিইউ অলসভাবে বসে না থেকে দ্রুত বিভিন্ন কাজকে সামলায়, ফলে তার দক্ষতা বাড়ে, অর্থাৎ তার ক্যাপাসিটি বাড়ে। মাল্টিপ্রোগ্রামিংয়ের ওপর ভিত্তি, এটা কি জিনিস, এটি মূলত মাল্টিপ্রোগ্রামিং কৌশল ব্যবহার করে। মাল্টিপ্রোগ্রামিং কৌশল ব্যবহার করে, অর্থাৎ একই সাথে একাধিক কাজ করার যে কৌশল, সেই কৌশলকে ব্যবহার করে থাকে। এবার যাওয়া যাক 9th কোশ্চেনে। কি আছে 9th কোশ্চেন, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কাজ করার পদ্ধতিগুলি লেখো। কাজ করার পদ্ধতি কি, সোজা কথায় টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কাজ করার পদ্ধতি কি, চলো দেখা যাক। একাধিক ব্যবহারকারীর কাজ র্যামে লোড হয়। একাধিক ব্যবহারকারীর কাজ র্যামে লোড, সবসময়ই জানবে বিগিনে যাই কাজ হোক না কেন কম্পিউটারে, সেটা ইনিশিয়ালি কোথায় যায়, র্যামে যায়। কোথায় যায়, র্যামে যায়। নেক্সট পয়েন্ট, অপারেটিং সিস্টেম প্রতিটি প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে দেয়। একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে দেয়। নেক্সট পয়েন্ট, সিপিইউ সেই নির্দিষ্ট সময়ে ওই কাজটি করে এবং পরবর্তী কাজ শুরু করে। লাস্ট পয়েন্ট, এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটি কাজ সিপিইউতে চলতে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একই সময়ে কোনো ব্যবহারকারী ধরো গান শুনছে, ব্রাউজারে পেজ খুলছে, টাইপ করছে, সব কাজের জন্যই সিপিইউ একটি নির্দিষ্ট সময় অ্যালট করছে বা পরিসীমা বরাদ্দ করছে। এক্ষেত্রে ব্যবহারকারী মনে করে যে এই সকল কাজ একসাথেই হচ্ছে। পরের প্রশ্ন, আজ এই ভিডিওর শেষ প্রশ্ন, 10th কোশ্চেন, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলি কি কি। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলি কি কি, চলো দেখা যাক। সুবিধাগুলো কি, প্রতিটা ইউজার সমান গুরুত্ব পায়, সবাইকে সমান চোখে দেখা হয়। অর্থাৎ ক্লাসে যদি 10 জন ছেলে থাকে বা 20 জন ছেলে থাকে, 20 জনকেই সমানভাবে দেখা হয়। কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড আমার দেখার দরকার নেই। প্রত্যেককে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়াই, শিক্ষকরা সমান গুরুত্ব দিয়ে পড়ায়। ঠিক একইভাবে প্রত্যেকটা ইউজারকে সমান গুরুত্ব পায়। সিপিইউ সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করে। পরের পয়েন্ট, দ্রুত প্রতিক্রিয়া দেয়, অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেয়। একাধিক ব্যবহারকারী একই সময়ে কম্পিউটারে ব্যবহার করতে পারে। একাধিক ব্যবহারকারী একই সময়ে কম্পিউটার ব্যবহার করতে পারে।
এবার আমরা আলোচনা করব অসুবিধা কি আছে। অসুবিধা, চলো অসুবিধার প্রথমে কি আছে। প্রচুর র্যাম ও শক্তিশালী সিপিইউ প্রয়োজন, অর্থাৎ ওই 8 GB 4 GB হবে না, 16 GB, মোর দ্যান 16 GB র্যাম প্রয়োজন এবং শক্তিশালী প্রসেসর, লেটেস্ট প্রসেসর i7, মিনিমাম i3 আর i5। অনেক বেশি প্রক্রিয়া থাকলে সিস্টেম ধীর হয়ে যেতে পারে, অনেক বেশি পরিমাণে লোড করলে অটোমেটিক সিস্টেম স্লো হয়ে যেতে পারে। সঠিকভাবে কোয়ান্টাম নির্বাচন না করলে দক্ষতা কমে। কার দক্ষতা কমে? প্রসেসের, কম্পিউটারের দক্ষতা কমে। এটাই হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মেন অসুবিধা। আজ এই পর্যন্ত থাকছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে এই যে দুটো ভিডিও অর্থাৎ 10-10-20টা প্রশ্ন করো, এর মধ্যে থেকে এক্সপেক্টেড মিনিমাম তোমরা 3-4টে প্রশ্ন পেয়ে যাবে। এবং শুধু 3-4টে প্রশ্ন মানে ব্রড প্রশ্ন নয়, তার সঙ্গে তোমরা 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নেরও উত্তর দিতে পারবে। যখনই আমার ভিডিওর সব চ্যাপ্টার শেষ হবে তারপরে আমি আসব একদিন টানা 4 ঘন্টা বা 5 ঘন্টা লাইভ কোশ্চেন অ্যান্সার পর্বে, যেখানে আমি প্রশ্ন করব, উত্তরও তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের থেকে ফিডব্যাক নেব। কারোর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধে হলে কমেন্ট করো, সেটা আমরা এগেন তোমাদেরকে কমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুষ্ঠুভাবে পড়তে থাকো। আর বেশি সময় নেই হাতে, মাত্র আর জানুয়ারিটা আছে আর ডিসেম্বরটা। তা ডিসেম্বরে তো ফেস্টিভ্যাল হ্যান ত্যান করে চলে যাবে সময়, তো হাতে একমাত্র জানুয়ারিটা। খুব ভালো করে মন দিয়ে পড়ো, ফাঁকি না দিয়ে। এই পার্সেন্টেজের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে। মন দিয়ে পড়ো, জান লাগিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। আমি ইন্দ্রজিৎ পড়ুই আজকের মতো এখানেই রাখলাম।